আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই হারিয়ে যায় অন্ধকারে। হারিয়ে যাওয়া সেসব খবর এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। একসময় দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল জনপদের আতঙ্কের নাম ছিল সর্বহারা পার্টি। তাদের অত্যাচারে কত মানুষ যে ঘরবাড়ি ছেড়েছেন আর কত মানুষ তাদের স্বজন হারিয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। প্রায় 2 দশকের অপরাধ জীবন থেকে মুক্তি পেতে 1999 সালে এই সর্বহারাদের একটি অংশ আত্মসমর্পণ করেছিল সরকারের কাছে। এরপরও তাদের অত্যাচার থেকে মুক্তি পায়নি ওই অঞ্চলের মানুষ। তারও প্রায় 2 দশক পর আবারও আত্মসমর্পণ করেছে এই মতাদর্শের প্রায় 600 নেতাকর্মী। সম্প্রতি পাবনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই আত্মসমর্পণ অনুষ্ঠান। শুরুতেই আমরা দেখে নেব সেটি। দেখে মনে হতে পারে কোনো ফুটবল দলের খেলোয়াড়রা প্রবেশ করছে স্টেডিয়ামে। এক রঙের পোশাক, সারিবদ্ধভাবে অনেকটা উৎসবের আমেজে তাদের আগমন। সুশৃঙ্খলভাবে প্রবেশ করে চলে যাচ্ছেন যার যার নির্দিষ্ট স্থানে। অথচ গেল কয়েক দশক এই মানুষগুলোর আতঙ্কে লাখ লাখ মানুষের ঘুম হারাম ছিল দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। সম্মিলিতভাবে তাদের পরিচয় চরমপন্থী, অর্থাৎ দেশের প্রচলিত আইন প্রথায় যাদের বিশ্বাস নেই, শ্রেণী সংগ্রামের মতাদর্শ নিয়েই যাদের রাজনীতি। মূলত 4টি সংগঠনের সদস্যরা সমবেত হয়েছেন এই স্টেডিয়ামে। এগুলো হলো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি, বিপ্লবী সর্বহারা পার্টি ও কাদামাটি পার্টি। সরকারের আহ্বানে সাড়া দিয়ে ভুল রাজনৈতিক আদর্শ ও অপরাধ জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সবাই এসেছেন আত্মসমর্পণ করতে। বিকেল 3টায় অনুষ্ঠান শুরুর আগেই স্টেডিয়ামে উপস্থিত এই 4টি দলের 595 জন সদস্য, আর তা দেখতে আসেন হাজারো সাধারণ মানুষ। আমরা এসব সদস্যের কয়েকজনের কাছে জানতে চাই কেন গিয়েছিলেন ভুল পথে আর কেনই বা এখন সিদ্ধান্ত নিয়েছেন আত্মসমর্পণের। সরকারের আহ্বানে এসেছেন ঠিকই, কিন্তু কিছু দাবিও আছে আত্মসমর্পণ করতে আসা সর্বহারাদের। আমরা যে পথে ছিলাম ওটা তো ভুল পথ। আমি দেখলাম জলদস্যু বনদস্যু অনেক আত্মসমর্পণ করছে, ওদের দেখে উদ্বুদ্ধ হলাম যে তারপর সরকার আমাদের মনে একটা সুযোগ দিল। ওই থেকে আমরা সবাই আগ্রহ হয়ে আমাদের লিডারশিপের সাথে সবাই আমরা কথাবার্তা বলে সবাই আমরা আত্মসমর্পণ করার জন্য উদ্যোগ নিলাম। এলাকা ভিত্তিক কিছু লোকজন বা পলিটিশিয়ানরা আমাদের উদ্বুদ্ধ করছে এদিকে যাওয়ার জন্য। আজ আমরা এখন বুঝতে পারতেছি যে পরবর্তী বুঝতে পারছি যে না, আমাদের জীবন না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে সুযোগটুকু দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা এই সুন্দর জীবনে নতুন করে আসতে পারছি। আমার মা শেখ হাসিনার দোয়ায় খুব ভালো আছি ইনশাল্লাহ। তার পাক কদমে লাখ লাখ শুক্রিয়া দেয়। আল্লাহ তিনি তারা দীর্ঘ হাত দাস করেন। অনুষ্ঠান শুরু হলে রাজশাহী, পাবনা, নওগাঁ অঞ্চলের কমান্ডার বক্তব্যে স্পষ্ট করেন তাদের আত্মসমর্পণের উদ্দেশ্য। একই সঙ্গে যারা এখনও স্বাভাবিক জীবনে আসেনি তাদেরকেও ফিরে আসার আহ্বান জানান। 2008 সালে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে এ সমস্ত সশস্ত্র বামপন্থীদেরকে সাধারণ জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। আমরা দাবি জানিয়েছিলাম 3টি। আমাদের যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে সেগুলোকে নিষ্পত্তি করে দিতে হবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে পুনর্বাসন করতে হবে। সেই প্রতিশ্রুতিগুলো তারা মেনে নিয়েছেন, আমাদেরকে কথা দিয়েছেন। আমরা বিশ্বাস করছি ইতিমধ্যে তাদের কার্যকলাপের কারণে আমরা আরও বেশি আস্থাশীল হয়েছি যে না, তারা আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। যারা বিপ্লবী লাইনে যে বিপ্লব সফল করতে পারছে না, বাড়িতে ঘুমাতে পারছে না, আত্মসমর্পণ করতেও আসলেন না আস্থাহীনতার কারণে, তারা হয়তো ভেবেছেন আজকে আপনাদেরকে এখানে এনে জেলের মধ্যে দেওয়া হবে কিংবা পানিশমেন্ট দেওয়া হবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আসুন, এই দরজা খোলা আছে, এই প্রক্রিয়ায় সামিল হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান সহ জেলার জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আইজিপি বলেন, যারা আত্মসমর্পণ করেছে তাদের প্রতি সহনশীল থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু নিজেরা আত্মসমর্পণ করেই দায়িত্ব শেষ নয়, বাকিদেরকে স্বাভাবিক জীবনে আনার দায়িত্ব তাদের নিতে হবে বলে উল্লেখ করেন পুলিশ মহাপরিদর্শক। এই ঐতিহাসিক মুহূর্তে প্রায় 16টি জেলার 4টি চরমপন্থী সংগঠনের প্রায় 6 শতাধিক চরমপন্থী স্বেচ্ছায় আত্মসমর্পণের যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আমি স্বাভাবিক জীবনের পথে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আত্মসমর্পণকে স্বাগত জানিয়েছেন, তবে হুঁশিয়ারি ছিল বাকিদের প্রতি। বললেন, যারা এখনো আসেনি তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। আপনারা সমাজের অনেকেই প্রতিষ্ঠিত, কিন্তু আপনারা বাড়ি ঘুরে যেতে পারছেন না। আপনাদের পরিবারের একজন সদস্য তার দুঃখের কথা, তার বেদনার কথাটা আজকে প্রকাশ করে গেলেন। তাদের দিকে তাকিয়ে যে আপনারা ফিরে আসছেন, তাদের দিকে তাকিয়ে আজকে যে আপনারা আপনাদের ওই অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যে আপনারা চলে আসছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে অল্প কয়েকজন আসেন, আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু আগে 10 বছর আগের গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ নয়। এরা অত্যন্ত সক্ষম। বাহিনী বসে থাকবেন এটা চিন্তাই করবেন না। দর্শক, বিশাল এই বাহিনীর আত্মসমর্পণের আগে পরে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমাদের অনুসন্ধানী সেলের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান। তিনি আছেন স্টুডিওতে। রিয়াজ, আপনাকে স্বাগত। আচ্ছা রিয়াজ, এই বিশাল এই আত্মসমর্পণের এই যজ্ঞ আমরা রিপোর্টে দেখলাম, তা এরা তো আসলে আন্ডারওয়ার্ল্ডে থাকলেও এরা নিজেরা ডন ভাবতো, নিজেরা অন্যরকম একটা জীবনযাপন করতো, প্রভাবশালী জীবনযাপন। হঠাৎ করে গণহারে এইভাবে আত্মসমর্পণ করলো, আসলে নেপথ্য কি? আপনি তো কিছুটা দেখালেন, এর পেছনে কি কোনো কারণ আছে আরও, বা কারা এর উদ্যোগটা নিয়েছে? আসলে আপনি ঠিকই বলেছেন। আসলে তাদের যে জীবনযাপন বা উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই বিশাল যে এলাকা, সেই বিশাল এলাকায় আপনি জানেন যে প্রায় 3 দশক ধরে ওদের যে সর্বহারা চরমপন্থী যারা আছে তারা বিভিন্ন নামে তাদের যে উত্থান বা তাদের যে আধিপত্য সেটি তারা বজায় রাখতে সক্ষম হয়েছে। নানা কারণেই সেখানে আসলে ভৌগোলিক অবস্থান এবং তাদের আগের যে উৎপত্তি, তারা মূলত যেই রাজনৈতিক যে ধারা নিয়ে তারা শুরু করেছিলেন বা রাজনৈতিক চিন্তা নিয়ে তারা শুরু করেছিলেন, সেটি আসলে একটি আমি বলবো যেটি বিধ্বংসী চিন্তা ছিল, যার কারণে মূলত শেষ পর্যন্ত তারা সফল হয়নি। কিন্তু তাদের যে অপরাধ কর্ম বা তাদের যে নৃশংসতা সেটি কিন্তু বন্ধ থাকেনি কোনো সময়। সর্বশেষ যেটি হয়েছে, গেল কয়েক বছর ধরে একটি গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছিলেন এবং তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই চেষ্টা তারা করে যাচ্ছিলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য বা বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে তারা আসলে চতুর্মুখী অভিযান তারা শুরু করেছিলেন এই চরমপন্থীদের বিরুদ্ধে। আর সবশেষ তৃতীয় যে কারণটি তারা আমাদের কাছে বলেছে সেটি হচ্ছে, আপনি জানেন যে সুন্দরবনে যে জলদস্যুরা আত্মসমর্পণ করেছে যমুনা টিভির মধ্যস্থতায়, সেটি তাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সর্বহারা কিন্তু একটা পার্টি না, এগুলো নানা ভাগে বিভক্ত। লাল পতাকা, নীল পতাকা, কমিউনিস্ট পার্টি, রুহুল পার্টি, নানা নামে নামে বিভক্ত ছিল এরকম বিভিন্ন জায়গায়। এতগুলো দল উপদল একসাথে এরা এই সিদ্ধান্ত আসলো কিভাবে? মানে এর পেছনের মূল কারিগর কারা? মূলত আসলে 4টি দল এখানে সদস্য যারা রয়েছেন, মূল যে 4টি দল রয়েছে সেই 4টি দলের মোট 595 জন সদস্য এখানে আত্মসমর্পণ করেছে। এবং দেশের ওইসব অঞ্চলগুলো, যে অঞ্চলগুলোর কথা বলা হয়েছে, সেই অঞ্চলগুলোতে যারা মূলত কমান্ডার ছিল, সেই কমান্ডারদেরকে প্রথমে বোঝানোর
চেষ্টা করা হয়েছিল। সেই কমান্ডাররা যাতে যখন তার সন্তুষ্ট হয়েছে বা যারা তখন কমান্ডার যখন বুঝতে পেরেছে যে আসলে তাদের যে জীবন বা তাদের যে চিন্তাধারা সেটি আসলে ভুল, সেটি একটি তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে এতদিন, সুতরাং এখন সেটি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে এবং মানুষের যে স্বাভাবিক যে স্রোত সেই মূল স্রোতে তাদেরকে থাকা উচিত। সেজন্য মূলত তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তার যে আহ্বান সেটি সাড়া দিয়ে সরকারের কাছে তারা আত্মসমর্পণ। যেভাবে ওই এলাকায় যদি মানুষের ভিতরে শান্তি ফিরে আসে তাহলে সরকারের জন্য এটা নিঃসন্দেহে একটি বড় অর্জন বলতে পারি। রিয়াজ, আপনি থাকুন, আপনার কাছ থেকে আরও কিছু জানবো। এতক্ষণ দেখলাম একসঙ্গে বিপুল সংখ্যক চরমপন্থীর আত্মসমর্পণ কাহিনী, কিন্তু তাদের অতীত কর্মকাণ্ড জানা প্রয়োজন। তা না হলে তারা কতটা ভয়ঙ্কর ছিল তা থেকে যাবে অন্ধকারেই। তাদের নৃশংসতার কিছু চিত্র এবার তুলে ধরব। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্বাগত ক্রাইম সিনে। ভাবা যায় একটি জনপদের লাখো মানুষ একটি নির্দিষ্ট গ্রুপের কাছে জিম্মি থাকে বছরের পর বছর। যাদের কথাই সেখানে আইন, তাদের অবাধ্য হলেই নির্ঘাত মৃত্যু। মানুষ মারার পর যারা আবার নিজেরাই তা জানান দেয় বুক চেতিয়ে। শুনতে রূপকথার গল্প হলেও এর চেয়ে ভয়ঙ্কর সর্বহারা চরমপন্থী দলগুলোর সদস্যরা। শিশু থেকে বৃদ্ধ, জনপ্রতিনিধি থেকে খেটে খাওয়া মানুষ, কেউই বাদ যায়নি তাদের নির্যাতন নির্মমতা থেকে। এসবের কিছু খণ্ডচিত্র তুলে এনেছেন সহকর্মী রিয়াজ রায়হান। জীবনের শেষ সময়ে এসেও কান্না থামে না রহিমা খাতুনের। 22 বছর আগে তার সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে হারানোর ব্যথা এখনো কমেনি এতটুকুও। তাই তো ক্রাইম সিনকে দেখে সেই কষ্টটা ঠিক লুকোতে পারেননি তিনি। জানালেন এমনই এক গ্রীষ্মের দুপুরে নিজের ক্ষেতে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ছেলে মতিন খাঁকে। কি অপরাধ ছিল তার ছেলের তাও আজও জানতে পারেননি সত্তরোর্ধ্ব এই মানুষটি। বেটা ধান লাগাবের গেছিলে, বেটা ধানের মাঠে বেটা মারে ফেলছিলে, গুলি হয়েছিলে, কুপাইছিলে, বাড়িয়েছিলে, সে তার দেহার মতন মানুষ ছিল না। বেটাই নকশালটা, বেটা কি আর পাবো? বেটা আমার বেটা তো আর আমি পাবো নয়। আমার বেটা যে নকশালটা খাইয়ে গেছে তা খাইয়েই গেছে। ঘটনাটি পাবনা জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের নলদা দিঘির চলা গ্রামে। এবার সেই ঘটনাস্থলে যেতে চাই। মতিন খাঁর বাড়ি থেকে আধা কিলোমিটার দূরেই সেই বিস্তীর্ণ ফসলের মাঠ যেখানে মারা হয়েছিল তাকে। মতিন খাঁর বড় ভাইও সঙ্গী হলেন আমাদের, দেখালেন কারা কোথা থেকে এসে তার ভাইকে মেরে চলে গিয়েছিল। ধান লাগাচ্ছিল 5 জন, আরও 4টে পড়িয়ে, আর ওই আমার ছোট ভাই ধান লাগাতে এখন এই বিড়িতে 3-4টে লোক নাইবে চলে আসে। এসে ধান লাগাতে কয় বিঘি তোরা ধান লাগাইছিস, এসব গল্প মল্প করতে আদানও পড়বি, কয় তোরা লাগা। উইয়ের মিদিন তিনি একজন ঠাইয়ে ধরতে ওই কোপ দলি পরে পড়ে তোরা দরবার একটা পড়ে তো ওইবার একবার পড়ে থেকেই একবার পিঠ শোনেন ও তাকে সে লোক তো দেখাই নাই, সে লোক কাটিয়ে একবার পিঠ ফাড়িয়ে দিয়েছিল আর মেলাতে গুড়ি তাহাইছিল। আর তেমন দাপ করে উঠিয়ে যারা ধান লাগাইছিল ওর পড়ে সেই দেশের লোক মুঠ উঠে দৌড় মারছিল, আমার বাড়িটা ওখানে পড়িয়েছিল। অর্থাৎ সামনের যে গ্রামটি দেখা যায় সেটি গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রাম। এখনও সেই গ্রাম থেকে প্রায় প্রতি রাতেই গুলির শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা। জানান পাবনার চরমপন্থীদের বিশাল একটি অংশের বসবাস ওই গ্রামে। পাশাপাশি গ্রাম হলেও ভয়ে গেল প্রায় 30 বছর নলদা গ্রামের মানুষ যাননি হরিনারায়ণপুর গ্রামে। ক্রাইম সিনের কাছে চরমপন্থীদের অপরাধের চিত্র তুলে ধরতে লাগলেন এই গ্রামের বাসিন্দারা। পুরো আমাদের লোক সব মারি ফেলা নাই, গাদি লোক মারি ফেলাছে। কয়েক লেগে তোর লেগা এই দেখ আমরা লেগে বানাবো, ক্যাম্প বানাবো। ওই আবার ক্যাম্প নিয়ে আসে অন্যের পুটে, ওরা ক্যাম্প বানাইলে ক্যামের লোক আসে আমার দৌড় বেড়াইছিলে। কয়েক লেগে এই সব মানুষের উঠিয়ে দেবো, তুলে দেবো, শান্তি হবো। বেটা বেটিলি পলা চলে গেছিলাম চেয়ারম্যান পাড়া। এটা একটা আশ্চর্য ব্যাপার, সবাই আমরাই অবাক হয়ে গেছি।
আর তাকে যদি অনেক লোকই কয়েছে যে তুমি ওই লেগে এরকম চলাফেরা হরো দেশ মুই খারাপ, তোমাকে যদি কোনো কিছু করে, সে কয়েছে কি না আমি কে কোনো ক্ষতি করছি আমাকে দিয়ে মারবি খালি খালি, এরকম একটা তার মনের একটা বিশ্বাস ছিল সবার পরে, কিন্তু আসলে দুর্ঘটনা ঘটেই গেল। আমার বাবা আমার সাথে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আমারে বললে তোমরা থাকো আমি অফিস করে আসি। তারপর সে বাইর থেকে বাড়ানোর পরে সোমবার দাসে মারা যায়। নলদা গ্রামে যখন কথা হচ্ছিল সাধারণ মানুষের সঙ্গে, তখন ক্রাইম সিনের হাতে আসে ক্লোজ সার্কিট ক্যামেরার এই ভিডিও। এতে দেখা যায় মাত্র 1 বছর আগে গেল বছরের এপ্রিলে অত্যাধুনিক AK-47 রাইফেল সহ সন্ত্রাসীরা লুঙ্গি পরে একটি ঘরে প্রবেশ করে কাউকে না পেয়ে আবার ফিরে যাচ্ছে। জানা গেল এটি ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়। এবার ক্রাইম সিনের যাত্রা সেখানে। পাওয়া গেল চেয়ারম্যান আবু সাইদ খানকে। তিনি জানান তার বাবাকেও হত্যা করেছে চরমপন্থীরা। এরপর থেকে তাকেও হত্যা করার জন্য একাধিকবার চেষ্টা করে তারা। বাবাকে মূলত কোনো কারণে মারতে আসেনি, শুধু অস্ত্রটা নেওয়ার জন্য আসছিল। তো আমরা তো সবাই ছোট তখন, আমি ক্লাস 3-তে পড়ি, আমার বড় ভাই ক্লাস 4-এ পড়ে। আর আমার বাবা কে আহমেদান কোম্পানি তদানীন্তন পাকিস্তানের যে সর্ববৃহৎ যে ধনী পরিবার ছিল পাবনাতে, তার জামাই। তো আমাদের সাথে আসলে কারোর দ্বন্দ্ব ভেদাদ্দ ছিল না, কারণ তিনি আসলে মূলত তারা অস্ত্র নেওয়ার জন্যই আসছিল, কিন্তু লাইসেন্স করা অস্ত্র কীভাবে তিনি দিবেন, হয়তো জোরাজুরি করছিল, যার জন্য গুলি করে দিয়েছে আর কি। জানান সম্প্রতি আত্মসমর্পণ করা ইকবাল নামের এক চরমপন্থী নেতা একাই অন্তত 15টিরও বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে পাবনায়। এ নিয়ে ক্ষোভ আছে এই জনপ্রতিনিধির। তারা 1 মাসের ভিতরে প্রায় 96 জনকে লোক হত্যা করছে এই পাবনা বিভিন্ন জায়গায়। শ্রেণী শিশু খতম নামে বিভিন্ন লোকজনের সাথে, যাদের সাথে বিশেষ করে আমি পরিবারের লোক যারা ছিল তাদেরকে বেশি হত্যা করছে। আমরা একজোট হয়েছি প্রশাসনের মাধ্যমে, ওদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছি। তারা মূলত টার্গেট করছে, দীর্ঘদিন ধরেই আমাকে বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করছে। এবার আমাদের গন্তব্য সাবেক এক দলনেতার কাছে, যিনি পরবর্তীতে জনপ্রতিনিধিও হয়েছিলেন। আমরা যার কাছে এসেছি তিনি মাজেদ মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়নের এক সময়ের জনপ্রিয় চেয়ারম্যান। তার 4 ভাইকে হারিয়েছেন চরমপন্থীদের হাতে। তারপর থেকে তার জীবন মোড় নেয় অন্যদিকে। নিজের নামেই গড়ে তোলেন বাহিনী। 96-তে 1 ভাই মারলো, 97-তে আর একটা মারলো, 98-তে এসে আর একটা মারলো। তারপরে কিছুদিন 98-র দিকে শেষের দিকে এসে আর একটা মারলো, 4 ভাই। আর ছোট একটা ভাই ছিল, সে আবার ওই অনুরাগে অন্য পার্টির সাথে যোগ করেছিল। যোগ মুখ দেওয়ার পরে তারপরে র্যাব তাকে মারিয়ে দিছে। ওই পর্যন্তই আমার ইতি হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমার একটা বাহিনী হয়েছিল ওই সময়, আমার ব্যক্তিগতভাবে। সেটা হলো যে এই যে দ্বারে নকশালরা দ্বারে মারিয়ে ফেলছিল, এরা সব এক জায়গায় চলে আসছিল আমার কাছে। মানে এই অঞ্চলের যত যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানে এরা তখন বাহিনী হিসাবে পরিচিত ছিল, যে মাজেদ মোল্লা বাহিনীর লিডার। দর্শক, এই বিষয়ে আরও আমাদের অনেক কিছু জানতে হবে। স্টুডিওতে আছেন সহকর্মী রিয়াজ রেহান, আবারও যাচ্ছি তার কাছে। আচ্ছা রিয়াজ, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারা তো মানুষকে জিম্মি করতে পারে, নানাভাবে নানা পন্থা অবলম্বন করে মানুষের কাছ থেকে আদায় করতে পারে, অর্থ আদায় করতে পারে, কিন্তু কথায় কথায় মানুষকে মেরে ফেলে, হত্যা করে। এই রহস্যটা কি? মানে এই কৌশলটা কি? এটা কি তাদের একটা ভয়ঙ্কর কৌশল বলবো, না কি বলবো এটাকে? এটি আসলে এই নিয়ে একেবারেই স্বাভাবিকভাবে বা সাধারণভাবে কথা বলার কোনো সুযোগ নেই। সেই বিষয়ে আসলে জানাশোনা ছাড়া বলাটা খুব কঠিন। আমরা যতটুকু জানতে পেরেছি পড়াশোনার মাধ্যমে, পাশাপাশি সেসব এলাকায় গিয়ে সাধারণ মানুষ যারা আছেন, যারা এর ভুক্তভোগী, তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তাদের আসলে মূল যে চিন্তা ছিল সেটি হচ্ছে মূলত তারা শ্রেণী বৈষম্য মুক্ত একটি সমাজ গঠন করার জন্যই তাদের ভাষায় সেই জন্য তারা আন্দোলনটা শুরু করেছিল। আপনি জানেন যে সিরাজ শিকদার এটি শুরু করেছিলেন। কিন্তু
পরবর্তীতে যেটি হয়েছে যে তারা যখন এই আন্দোলনটি শুরু করেছিলেন, যখন তারা মূল স্রোতের সাথে টিকতে পারলেন না, তখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন এবং সেখানে তারা তাদের যে কর্মকাণ্ড সেটি যারা চালাতে লাগলেন এবং এক পর্যায়ে তাদের যে অস্তিত্ব, তাদের যে সক্ষমতা সেটি জানান দেওয়ার জন্য এবং মূলত মানুষকে ভয় রাখার জন্য তারা নানা ধরনের অপরাধ কর্ম করতে থাকলেন এবং এক পর্যায়ে যেখানে বলা ছিল যে শ্রেণী বৈষম্য মুক্ত করবেন, সেখানে তারা আসলে কোনো ধরনের শ্রেণী মানতেন না এবং এক পর্যায়ে দেখা গেল যে তাদের ভাষায় শ্রেণী শত্রু খতমের নামে তারা সাধারণ মানুষকে মারা শুরু করলেন। আমি একটি গল্প বলতে পারি আপনাকে। একজন থানার ওসি গিয়েছিলেন সেখানে দায়িত্ব পালন করতে, তখন থানার ওসিকে সর্বহারারা বা চরমপন্থীরা বলেছিলেন যে তাদের কথা মতো চলতে। থানার ওসি যখন সেটি মানলেন না, তখন পরের দিন তিনি থানায় গিয়ে একটি বাক্সের মধ্যে প্লাস্টিক বানানো 2টি মাথা পেলেন এবং সেখানে লেখা ছিল যে নতুন ওসি আপনাকে স্বাগত, কিছু দিতে পারলাম না, 2টি মাথা আপনার জন্য উপহার হিসেবে পাঠালাম। মানে এই মাথাগুলো কাদের? মানে সাধারণ মানুষের? এটি একেবারে সত্য ঘটনা এবং এটি প্রত্যক্ষ যারা দেখেছেন তারাই আমাদের কাছে গল্পগুলো বলেছে। না, এই ধরনের এই নৃশংস বাহিনী বা এই ধরনের চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে কিন্তু বাংলা ভাই বলি, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইরা কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়েছিল হঠাৎ করেই আমরা দেখলাম। এইটাও কি ওই এলাকার মানুষের বাস্তবতা? এটি আসলে বলতে গেলে আমি যদি বলি যে এটি ভুল হবে না, কারণ সেখানকার মানুষই বলছেন এটি আসলে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ দাঁড়া করানোর চেষ্টা করা হয়েছিল। কারণ 2টি ভুল পথ আসলে বাংলা ভাইরা যেগুলো করেছিলেন সেগুলো সাধারণ মানুষের উপর নির্যাতন করেছিলেন এবং সেগুলো আসলে মূল রাজনৈতিক যে স্রোত সেটির বাইরে গিয়ে করেছেন এবং সর্বহারা যেটি করেছেন সেটিও আসলে মূল স্রোতের বাইরে গিয়ে করেছেন। মানে সুতরাং একটি অপরাধ দিয়ে আসলে আরেকটি অপরাধকে জায়েজ করার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছি, কিন্তু এত অপরাধ যারা করলো, এত নৃশংস যারা ছিল, তারা হঠাৎ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বা আত্মসমর্পণের পর তাদের সাথে মানুষের আসলে কিভাবে সম্পর্ক হবে, কিভাবে টিকবে, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এই বিষয়টা আপনার কাছ থেকে জানবো, আপনি থাকুন আমাদের সাথে। চরমপন্থীদের নৃশংসতার কিছু চিত্র আমরা দেখলাম, তবে বাস্তব অবস্থা আরও অনেক বেশি ভয়াবহ। যারা ওইসব জনপদে বসবাস করেন তাদের এক প্রকার জীবন হাতে নিয়ে বাঁচতে হয় প্রতি মুহূর্তে। অনেক চেষ্টার পর চরমপন্থীদের বিশাল একটি অংশ আত্মসমর্পণ করেছে, কিন্তু এরপর কি হবে? কি হবে তাদের অতীত অপরাধ কর্মের? কীভাবেই বা তারা ফিরে আসবেন স্বাভাবিক জীবনে? তার বিস্তারিত জানার চেষ্টা থাকবে, তবে ছোট্ট একটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। প্রায় 600 চরমপন্থী সদস্যের একসাথে আত্মসমর্পণ একটি ইতিহাসই বটে, কারণ এর আগে এত অপরাধীর একসাথে আত্মসমর্পণের ঘটনা স্বাধীন দেশে ঘটেনি। কিন্তু এটি কি শেষ? আত্মসমর্পণের পর তাদের সমাজে পুনর্বাসন একটি বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। তা কিভাবে করা হবে? আর তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেগুলোর সমাধানই বা হবে কিভাবে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। আত্মসমর্পণের পর পাবনার বেশ কয়েকটি এলাকা ঘুরে বাস্তবতা বোঝার চেষ্টা ছিল ক্রাইম সিনের। নানা বয়সী শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় এখনও চরমপন্থীদের একটি অংশ রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। যদিও তাদের কর্মকাণ্ড এখন আর আগের মতো প্রকাশ্যে নেই, তাই আপাতত এই আত্মসমর্পণে খুশি সাধারণ মানুষ। আজকে সন্ত্রাসীরা বুঝতে পেরেছে যে আসলে অন্ধকার পথটা ভালো না, সঠিক পথে আমরা যদি পরিচালিত হতে চাই তাহলে অবশ্যই আমাদের আত্মসমর্পণ করতে হবে। সেই কারণে পাবনা জেলা পুলিশকে আমি ধন্যবাদ জানাই। আমরা এটাকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে বলতে চাই পাবনা পুলিশ ফাঁড়ির মাধ্যমে অনুরোধ করব এই সদস্যদেরকে আগামী দিনে বিভিন্ন শিক্ষার মান হিসাবে একজন একরকম শিক্ষা থাকতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। এই যারা আত্মসমর্পণ করলো তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং সরকারিভাবে তাদের যোগ্যতা অনুযায়ী সরকার যেন তাদের পুনর্বাসন করেন, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যারা আত্মসমর্পণ করেছে তাদের অনেকের বিরুদ্ধেই ডজনেরও বেশি মামলা রয়েছে। সেগুলোর ভবিষ্যৎ কি হবে? কিভাবেই বা তা সমাধানের চেষ্টা করবে সরকার? এসব নিয়ে ক্রাইম সিন কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে, যিনি একই সঙ্গে পাবনারও সংসদ সদস্য। তিনি কি বলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী, বিশ্ব শান্তির অগ্রদূত,
এই চরমপন্থী বা অন্যান্য অপরাধীদের স্বাভাবিক জীবন যাপনে আনবার জন্যে তিনি একটি বড় সুযোগ দিয়েছেন। আমি মনে করি সেই প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চলের প্রায় 16-17টি জেলা থেকে চরমপন্থীরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মহানেত্রী শেখ হাসিনা এই চরমপন্থীদের অপরাধীদের সুযোগ দেওয়ার ব্যবস্থা করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কাজ করে চলেছেন। তিনি জানান, আত্মসমর্পণের পরই সরকারের দায়িত্ব শেষ নয়, তাদের পুনর্বাসন নিয়েও ভাবছে সরকার। বলেন, আরও যারা আত্মসমর্পণ করতে আগ্রহী তাদের সুযোগ দেবে সরকার, আর যারা এই সুযোগ নেবে না তাদের জন্য সামনে কঠিন বার্তা অপেক্ষা করছে বলেও জানান তিনি। যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী, বয়স অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও সরকারের আছে এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করা যে 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 অবস্থানে আছে তাকে সেই ক্ষেত্রে কাজে লাগানোটাই সরকারের পরিকল্পনার মধ্যে আছে। আত্মসমর্পণকারীদের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এই মামলা। এগুলো চাইলেই কি সহজে নিষ্পত্তি করা সম্ভব? আইনজীবীরা কি বলেন তা জানতে আমরা গিয়েছিলাম পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির কাছে। তিনি জানান, হত্যা মামলা ছাড়া বাকি মামলাগুলো সরকার চাইলে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। মাননীয় মন্ত্রী মহোদয় তো বলছেন যে সাধারণ ক্ষমার তো তারা সাধারণ ক্ষমা তো কোনগুলি হবে, এগুলো তো সাধারণ ক্ষমা, যেগুলি বিচারাধীন মামলা আছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বলছে। নিষ্পত্তি হওয়ার পরে তাদের যদি এরা খালাস পালে খালাস পাবে, জেল হলে জেল হবে। এই আত্মসমর্পণ নিয়ে নানামুখী কথা রয়েছে সাধারণ মানুষ ও বিশিষ্টজনদের মধ্যে, যার বেশিরভাগই চরমপন্থীদের সমাজে পুনর্বাসন নিয়ে। কেউ বলছেন তাদের রাখতে হবে কঠোর নজরদারির মধ্যে, যাতে তারা স্বাভাবিক জীবনের আড়ালে আবারও অপরাধ কর্মে জড়াতে না পারে। আবার কারো ভয় রাজনৈতিক পুনর্বাসন নিয়ে। তারা বলছেন তাদের পুনর্বাসনের সামাজিক দায়বদ্ধতা যেমন রয়েছে, তেমনি রাজনৈতিকভাবে যাতে ক্ষমতায়ন না হয় সেদিকেও নজর দিতে হবে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে। প্রতিষ্ঠিত অর্থনৈতিক রাজনৈতিকভাবে বা অন্যান্য সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার কিছু তো হলেও একটা শর্ত ক্রাইটেরিয়া থাকবে। তো অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে তো তাদের তো কর্ম দিতে হবে, নিশ্চয়ই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে তো সরকার করতে যখন যাবে তো তখন তাদেরও তো সেই যোগ্যতা আছে কিনা এই বিষয়গুলো দেখবে। এই উভয়ের এই আন্তরিক বিষয়গুলো দেখা দেখি এক পর্যায়ে যদি আন্তরিকতার অভাব না ঘটে তাহলে আমার মনে একটা পজিটিভ দিক হবে। দর্শক, এ বিষয়ে আমরা আবারও যাচ্ছি রিয়াজ রেহানের কাছে। আচ্ছা রিয়াজ, এই যে এত অপরাধ করার পর, এত নৃশংস ঘটনা ঘটানোর পর এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে, বা তাদের বিরুদ্ধে অনেক একাধিক মামলা, অনেক নৃশংস মামলা, খুনের মামলা আছে বা অন্যান্য হত্যা মামলা আছে, এত মামলাগুলো কিভাবে প্রত্যাহার হবে? এদের মূল স্রোতেই বা আনা কিভাবে সম্ভব? এটা আমি বুঝতে পারছি না, বিশাল একটা ব্যাপার স্যাপার। আসলে এইটি আগে প্রথমে বলে রাখি যে 1999 সালে যখন একবার আত্মসমর্পণ হয়েছিল তখন প্রায় শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করেছিলেন চুয়াডাঙ্গায়। সেটি যখন করা হয়েছিল তখন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। এইবার কিন্তু তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়নি। এবার যে আত্মসমর্পণ করেছেন এটি জেনে রাখা স্পষ্ট ভালো যে তাদেরকে সাধারণ কোনো ক্ষমা ঘোষণা করা হয়নি। তাদেরকে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রচলিত আইনেই তাদেরকে মোকাবেলা করে আসতে হবে। তবে সেক্ষেত্রে একটি আশার কথা হচ্ছে, তারা যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে হত্যা মামলা ছাড়া অন্য যে অপরাধের যে মামলাগুলো রয়েছে, চাঁদাবাজি আছে, ছিনতাই আছে, অপহরণ আছে, সেই মামলাগুলোতে তারা সরকারের ইচ্ছায় এবং কিছুটা সুবিধা তারা পাবেন। যেহেতু তারা আত্মসমর্পণ করেছেন সেই হিসেবে তারা কিছু মানবিক দৃষ্টিভঙ্গিতেও সরকার দেখবে এবং সেখানে তারা কিছু সুবিধা পাবেন। এছাড়া আসলে একেবারেই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, সেই মামলাটি মোকাবেলা করেই আসতে হবে। হত্যা মামলা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই আইনগতভাবে ছাড়া। আইনশৃঙ্খলা বাহিনীর
অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে এখন শঙ্কার বিষয় হচ্ছে তারা যাতে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হইতে না পারে, অর্থাৎ ক্ষমতাসীন মানে রাজনৈতিক ক্যাডার হিসেবে যেন ব্যবহৃত না হয়, সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সেটি থেকে তাদেরকে বিরত রাখা। অর্থাৎ তারা সামাজিক যারা আত্মসমর্পণ করেছে, তারা কারাগারে রয়েছেন, তাদের মামলাগুলো শেষ হলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, ফিরে এসে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা সামাজিক কাজকর্মগুলো করবেন। পাশাপাশি আরও যারা রয়ে গেছে, আত্মসমর্পণ তো সবাই করেন, আরও যারা রয়ে গেছে তাদেরকে কীভাবে মূল স্রোতে আনা যায় সেজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থেকে সম্মিলিতভাবে তারা কাজ করবেন। এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হোক, সেটা বড় চ্যালেঞ্জ হোক। আমরা আশা করব যে এটা যদি সফল হয় তাহলে হয়তো আরও চরমপন্থী যারা বাকি আছে তারাও ফিরে আসবেন এবং আত্মসমর্পণ করবে। ধীরে ধীরে এই ধরনের আতঙ্ক কমে আসবে। রিয়াজ, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রায় 3 দশকের যে চরমপন্থী সমস্যা তা একদিন কিংবা 1 বছরে সমাধান সম্ভব নয়। তাদের নানা কৌশলে নিয়ে আসতে হবে সমাজের মূল স্রোতে। আর সেই কাজটি এখন করছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। তবে এর মধ্যে যাতে কেউ ভিন্ন উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়তে না পারে সেটিও একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই। আর যারা আত্মসমর্পণ করেছে তাদের জন্য এখন বড় প্রয়োজন কাউন্সেলিং। কারণ সমাজে নতুন করে বসবাসের আগে যদি মানসিকভাবে প্রস্তুত করা না যায় তাহলে এই চেষ্টা শতভাগ সফল না হওয়ারও আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। দর্শক, এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম নোয়াখালীর সুবর্ণচরে কিভাবে 6 সন্তানের জননীকে গণধর্ষণ করেছিল স্থানীয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় 12 আসামির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে 4 জন। গ্রেফতারকৃত আসামিদের 8 জনই আছে কারাগারে। তবে মামলার বাদী অভিযোগ করেছেন আসামিদের পক্ষ থেকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহারের জন্য। তাদের হুমকিতে ঠিকমতো বাড়িতে থাকতে পারছেন না ভিকটিমের পরিবারের সদস্যরা, এমনকি অনেকটা গৃহবন্দী জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।